এই অগস্ট মাসের দ্বিতীয় পক্ষের শেষ দিন চেষ্টা করি যতগুলো চিঠি পড়ে ফেলা যায়। দিবাকর দে ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মাঝে মাঝে গিন্নির সঙ্গে মজা করার জন্য মিথ্যে কথা একটু বলি, আর ধরা পড়লেই সে বলে, তোমার দাদা আমাকে দেখতে গিয়ে বলেছিলেন আমার ভাই মিথ্যে কথা বলে না। এখন দেখছি তুমি পদে পদে মিথ্যে কথা বলো, মিথ্যুক কথাকার। প্রাত্যহিকী 1982 সালের সেপ্টেম্বরে একটা মিথ্যে বার্তার কথা বলি, যা আমাদের গোটা অঞ্চলের উপকারে এসেছিল। পাড়ার ওই নিতাই কাকাকে জব্দ করার জন্য আমরা 5 জন, আমি, আমার 2 বন্ধু আর তুতো এক দাদা ও দিদি, পোস্ট কার্ডে লিখে একটা ডাকাতির হুমকি চিঠি কাকার ঠিকানায় পোস্ট করি। তো চিঠির উপসংহারে ডাকাতি করতে যাওয়ার তারিখ উল্লেখ করে লেখা হয় যে খবরটা 5 খান করলে বা পুলিশে জানালে তার 2 ছেলেকে মেরে ফেলা হবে। দিন 10 পরে একদিন বিকেলে পাড়ার চা দোকানের সামনে কাকু মানে ওই সেই নিতাই কাকু মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছেন। যারা পেপার পড়ছিল তারা সবাই ঝুঁকে মন দিয়ে কিছু একটা পড়ছে। সামনে গিয়ে দেখি আমাদের সৃষ্ট সেই ডাকাতির চিঠি। চিঠি পড়ার পর সবাই যে যার ঘরে চলে গেল। খবরটা 5 কান হতে হতে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। এলাকায় একটা থমথমে ভাব। আর কি আশ্চর্য, কাকতালীয় ভাবে চিঠি আসার ঠিক 1 সপ্তাহ পরে সত্যি সত্যি একজন অপরিচিত লোক রাত 9টার সময় আমাদের গ্রামে এসে রশিদ চাচাকেই রশিদ আলীর বাড়ি কোনটা জিজ্ঞেস করল। অথচ সে বলছে রশিদ আলী নাকি তার খুব কাছের আত্মীয়। এমনিতেই একটা সতর্কতা জারি ছিল এলাকায় আমাদের ওই মিথ্যে চিঠির কারণে। সঙ্গে সঙ্গে অচেনা লোকের আগমন বার্তা জনে জনে ছড়িয়ে পড়ল। ওই রাতে সন্দেহজনক লোকটিকে একটি স্কুল ঘরে আটকে রাখার ব্যবস্থা করা হলো। এমন সময় খবর এলো গ্রামের অন্য প্রান্তে আরও একজন সন্দেহভাজন ব্যক্তি ধরা পড়েছে। দ্বিতীয় ব্যক্তিকেও এনে স্কুলের অন্য একটি ঘরে রাখা হলো। পরদিন সকাল থেকেই আশপাশের গ্রামের লোক আসতে শুরু করেছে। অনেক জিজ্ঞাসাবাদের পর অচেনা 2 ব্যক্তি স্বীকার করে যে তারা একটা বড় ডাকাত দলের সদস্য। সেদিন রাতেই রশিদ চাচার বাড়ি ডাকাতি করার প্ল্যান ছিল ওদের। দলের বাকি 10 জনের রাত্রে যোগ দেওয়ার কথা। বিকেলে থানায় খবর দিলে পুলিশ এসে 2 ডাকাতকে তুলে নিয়ে যায়। আমাদের রচিত মিথ্যে ডাকাতি চিঠিটা সত্যিকারের একটা বড় ডাকাতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল সেদিন। দিবাকর দে ঘাটাল পশ্চিম মেদিনীপুর। কিষণ প্রামাণিক, গ্রাম ডাকঘর, বিশরা, দক্ষিণ 24 পরগনা। এই গণ্ডগ্রামে সবার মাথায় ছাদ আছে, শুধু মুস্কানদের নেই। কচিমুখের কমনীয়তা দেখে মনে হয় বয়স ওই 7 কিংবা 8। এই স্বল্প বয়সে জীবন যুদ্ধের সব দিক সম্পর্কে সে অবগত। তাই মায়ের দেওয়া আশ্বাসগুলো যে মিথ্যে তা সে জানে। মনে কোনো দ্বন্দ্ব না রেখে সহজে মেনে নেয়। মা তাকে সোনার মেয়ে বলে ডাকে, কিঞ্চিৎ আদর করে দেয়, সে তাতে খুশি। বছর 2 হলো ওদের দারিদ্র চরম সীমায় পৌঁছে গেছে। যখন ওর বাবা বিছানা নিয়েছেন, গাছের সুউচ্চ ডাল থেকে পড়ে কোমরের হাড় ভাঙে। চিকিৎসা তেমন ভালো করে হয়নি, অর্থ কোথায় পাবে? ওর বোন তখন 1 বছর 2 মাস। সেই থেকে মা সংসারের বোঝা বয়ে যাচ্ছে। সেদিন সামান্য ঝড়ে ওদের মাথার ত্রিপলটি উড়ে যায়, পতাকার মতো পতপত করে উঠছিল। মা শক্ত হাতে ধরে সারা রাত ভিজেছিল। মা প্রায়শই বলতো ছাউনিটি সারাবো, কিন্তু তা করে না, মিথ্যা বলে। অনেক দিন থেকে বোন বলছিল মাংস খাবে,
কিন্তু কদাচিৎ তা রান্না হয় না, শুধু সাদা ভাত আর কটা সবজির মিশেলে ঘন্ট। মা বড়ই মিথ্যেবাদী, মোটেও তা করে না। মা বাবুদের বাড়ি কাজ করে, অল্প কিছু উপার্জন করে। সত্যি বলছি, আমার মা মিথ্যে কথা বলে। এই তো সেদিন অনেক কষ্টে সামান্য কিছু অর্থ সাশ্রয় করে মাংস কিনে আনে। বহুদিন পর সাদা ভাতের মধ্যে মাংস মেখে খাবে সকলে, দারুণ মজা হবে। ছোট্ট বোনটি অস্পষ্ট কণ্ঠ ভরে হাতে তালি দেয়। সকলে বেশ আয়েশ করে লাল লাল ঝাল ঝাল মাংস খেয়ে তৃপ্তির ঢেঁকুর সবে মাত্র তুলেছে। আর তখনই মাকে জিজ্ঞাসা করলে মা মুচকি হেসে বলে, আমি খেয়েছি রে মুস্কান, এই তো বেশ ঝাল ঝাল হয়েছে। আসলেই মা মিথ্যা বলছে। কিচ্ছুটি দানা মায়ের পেটে পড়েনি। মা সত্যি মিথ্যে কথা বলে। কিশোর প্রামাণিক, গ্রাম ডাকঘর বিশরা, জেলা দক্ষিণ 24 পরগনা, পরকিপুর মাঠ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে তড়িৎবরণ মুখোপাধ্যায় চিঠির পাতায় বলছেন, রাঢ় বাংলার এক গ্রামীণ মিথ্যেবাদী শিশুর গল্প তোমায় শোনাব। ছেলেটি তখন বীরভূমের লাভপুর গ্রামের এক অখ্যাত স্কুলের 5ম শ্রেণীতে পড়ে। সাজ পোশাকে কোনো পরিবর্ত নেই, সব মিলিয়ে নেহাতি সাধারণ আর 5টা শিশুর মতো। তখনকার দিনে স্কুল কামাই করা ছিল মস্ত অপরাধ। এই অপরাধী একদিন ছেলেটি করে বসলো, আর যায় কোথা? পরের দিন স্কুলে ক্লাস টিচারের লম্বা বেতের আস্ফালনের মুখে না আসার কারণটি দেখাতে ছেলেটি বলে, আমি তো স্কুলেই আসছিলাম মাস্টারমশাই। হঠাৎই রাস্তায় দুটো প্রকাণ্ড ষাঁড়ের লড়াই বেঁধে গেল। আমি তো ভয়ে দিশেহারা। আমার কান্না শুনে নবীন জ্যাঠা আমাকে বাঁচাতে গিয়ে পড়লেন যুযুধান 2 ষাঁড়ের মধ্যিখানে। নিমেষে কালো ষাঁড়টা গুঁতিয়ে জ্যাঠার পেটটা প্রায় ফুটো করে দিল, আর সেই কি রক্ত! উনি তো বেহুঁশ হয়ে পড়লেন। কজন লোক মাঠে কাজ করছিল, তারা চ্যাংদোলা করে জ্যাঠাকে বাড়ি নিয়ে চলল। আমাকে বলল আগে আগে হেঁটে বাড়ি চিনিয়ে দিতে। অনেক দেরি হয়ে গেল, তাই আর স্কুলে আসা হলো না। বলার ধরন ভারী অদ্ভুত। ইতিমধ্যে ঘন্টা পড়ে গেল। আসল মজাটা হলো পরের দিন। মাস্টারমশাই সন্ধেবেলা খোঁজ নিতে গিয়ে নবীন বাড়ুর জেগে চণ্ডী মণ্ডপে সুস্থ শরীরে দাবা খেলায় মগ্ন দেখে অবাক হলেন। মিথ্যেবাদী ছেলেটাকে কঠিন শাস্তি দেবার কথা ভাবলেন। পরের দিন স্কুলে মাস্টারমশাইয়ের ডাকে দুরু দুরু বুকে ছেলেটি তাঁর সামনে হাজির হলো। বেতের আস্ফালন, মাস্টারমশাইয়ের গর্জন, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। কেন কেন এমন মিথ্যে কথা বললি? বল। আমি জেনেছি এটা তোর স্বভাব হয়ে গেছে। ছেলেটি এবার মুখ খুলল। মাস্টারমশাই, ওগুলো না আমার সব সত্যি বলে মনে হয়, তাই বলি। এবার মাস্টারমশাইয়ের কপালে ভাঁজ পড়ল। সত্যি তো, বীরভূমেরই আর এক বিশ্ববরেণ্য কবির কণ্ঠে তো একই সুর ধ্বনিত হয়েছে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। সত্যি নয়, মিথ্যে, তবে সত্যি হলেও হতে পারত। আর কখনো মিথ্যে না বলার প্রতিশ্রুতি আদায় করে মাস্টারমশাই। তারপর সেদিন তাকে ছেড়ে দিয়েছিলেন। ছেলেটি কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেনি। যত বড় হলো তত তার সাজিয়ে গুজিয়ে মিথ্যে বলাও বাড়ল। শুধু বলা নয়, লেখাও। ক্রমে ছেলেটির কলম থেকে বেরিয়ে এলো হাসুলি বাঁকের উপকথা, গণদেবতা, পঞ্চগ্রাম, এমন অজস্র উপন্যাস ও ছোট গল্প যা তাকে অমরত্ব দিয়েছে, আমাদের এগিয়ে দিয়েছে এক অনাবিল আনন্দের উৎসের দিকে। তড়িৎবরণ মুখোপাধ্যায়, লক্ষ্মীপুর মাঠ, পূর্ব বর্ধমান। প্রশান্ত কুমার নসিপুরী, রামপুরহাট,
বীরভূম। ক্লাস 7-এর অঙ্কের ক্লাস নিচ্ছেন দেবাশিস স্যার। বোর্ডে একটা অঙ্ক বুঝিয়ে স্যার বললেন, বুঝতে পেরেছিস সকলে? সকলেই চুপ। কেবল সেকেন্ড বেঞ্চ থেকে ব্রজেশ্বর দাঁড়িয়ে বলল, না স্যার, বুঝতে পারিনি। স্যার আবার অঙ্কটা বোর্ডে বুঝিয়ে বললেন, এবার বুঝতে পেরেছিস তো? কি ভেবে ব্রজেশ্বর দুদিকে মাথা নেড়ে বলল, না স্যার, বুঝতে পারিনি। চড়া গলায় স্যার বললেন, মিথ্যে কথা বলছিস, ক্লাসের সকলেই বুঝতে পারলো আর তুই পারলি না? হ্যাঁ দাঁড়াম একটা। আগের মতো অঙ্কটা বুঝিয়ে স্যার বললেন, এবার বুঝেছিস নিশ্চয়? ব্রজেশ্বর চুপ। তাই দেখে স্যার রেগে উঠলেন, আবার মিথ্যে কথা বলছিস? পরীক্ষায় 70-80 নম্বর পাওয়া ছেলে তিনবারেও বুঝতে পারলি না? প্রধান শিক্ষক অরিন্দম বাবু চেঁচামেচি শুনে ক্লাসের ভিতর এলেন, বিস্তারিত জেনে সস্নেহে ব্রজেশ্বরকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। টিফিনের ঘন্টা পড়ল। পরক্ষণেই হেডমাস্টার মশাই সন্দীপকে রুমে ডেকে পাঠালেন। তখন আমি হেডমাস্টার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম হেডমাস্টার মশাই ব্রজকে বলছেন, অঙ্কটা তো প্রথমেই বুঝেছিস বললি, তবে দেবাশিস বাবুকে বারবার মিথ্যে বলছিস কেন? ওনাকে হেনস্থা করার জন্যই? কাঁচু মাচু ব্রজ বলল, না স্যার। পাশে দাঁড়িয়ে সন্দীপ বলল, ও নিজের জন্য নয় স্যার, শুধু আমাকে বোঝার সুযোগ করে দিতেই ও বারবার অঙ্কের স্যারকে মিথ্যে কথা বলেছে। এরকম ও প্রায়ই করে। অরিন্দম স্যার অবাক বিস্ময়ে ব্রজর দিকে তাকিয়ে বললেন, কেন রে, সন্দীপকে খুব ভালোবাসিস বুঝি? ব্রজ ফুঁপিয়ে কেঁদে উঠল। ব্রজের হাত ধরে কাছে টেনে স্যার শান্তভাবে বললেন, অন্যের উপকার হবে ভেবে এরকম মিথ্যে কথা বলতেই পারিস। এরকম মিথ্যে সত্যের চেয়েও অনেক গুণ বড়, কিন্তু সেই জন্য তোর স্যার অপদস্থ হচ্ছেন, বিব্রত বোধ করছেন। এটা তো উচিত কাজ নয় বাবা। যা, দেবাশিস বাবুর কাছে ক্ষমা চেয়ে ক্লাসে গিয়ে বসকে যা। প্রশান্ত কুমার নসিপুরি, রামপুরহাট, বীরভূম থেকে পাঠিয়েছেন এই চিঠি। দীপায়ন প্রামাণিক, গ্রাম কুঠিপাড়া, যমুনা কলোনি, জেলা উত্তর 24 পরগনা। কি লিখছেন? শৈশবে বাবার মুখের দিকে তাকিয়ে একটি বিশেষ সুরে মাথা দুলিয়ে দুলিয়ে আমরা 3-4 ভাই বোন একসঙ্গে পড়ে যেতাম, সদা সত্য কথা বলিবে, সত্য পথে চলিবে, সদা সত্য কথা বলিবে, সত্য পথে চলিবে। পড়া শেষে বাবা বলতেন, মিথ্যে কথা বলা পাপ। তখন অবাক হয়ে তাকিয়ে থাকতাম বাবার মুখের দিকে। পাপ পুণ্যের কঠিন হিসেব তখনও শিখিনি। জীবনের হাত ধরে সময় এগিয়েছে, ভালো মন্দের বাঁকগুলি ক্রমশ বদলে গিয়েছে। দেখেছি চলতি পথে কখনো কখনো অশ্বত্থামা, হত, ইতি গজ এর মতো এড়িয়ে যেতে হয়েছে সত্যকে, তবে অন্যের ক্ষতি সাধনে মিথ্যের আশ্রয় নিইনি কোনোদিন। যতবার সত্য এড়িয়ে গিয়েছি ততবার যেন বাবার কথা প্রতিধ্বনিত হয়েছে। ছোট্টবেলায় শোনা সেই কথাগুলো যেন শাসকের ভূমিকায় পথ দেখিয়েছে প্রতিনিয়ত। সেই বাবাকেই মিথ্যের আড়ালে রেখে বিদায় জানাতে হলো গত সেপ্টেম্বর মাসে। বারবার জিজ্ঞাসা সত্ত্বেও বাবার মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথাটি বলতে পারলাম না। গলা বুঁজে এলো প্রতিবারই। সেদিন ভোরবেলা বাবার কাতর চিৎকারে ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো চোখেই দৌড়ে তাঁর কাছে গেলাম। বাবা, বাবা, কি হয়েছে তোমার? বলতেই মৃদু স্বরে বললেন, পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আজ যে পাচ্ছি নে। তারপর শুরু হলো এক অসম লড়াই। হসপিটাল, নার্সিংহোম, সর্বত্র ছুটলাম। ওষুধে আর ডাক্তারে বাবা তখন একাকার। হাজারো টেস্ট। ডাক্তারবাবু আমার সঙ্গে কথা বলেন। অসহায় চোখে খানিকটা দূর থেকে বাবা তাকিয়ে থাকেন। বেরোলেই বলেন, কি বলছেন ডাক্তারবাবু? খারাপ কিছু নয় তো? আপ্রাণ চেষ্টা করে মুখে হাসি টেনে বলি, কি যে বলো বাবা, তুমি তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবু বললেন তেমন কিছু হয়নি, সব ঠিক আছে। বাবা স্বস্তির শ্বাস ফেলেন।
আমার উপর যে অগাধ আস্থা তাঁর। এরপর নিজের সঙ্গেই চলত আমার লড়াই, বিবেকের লড়াই। টের পাচ্ছিলাম বাবা ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছেন। প্রথম দিকে খুব রেগে যেতেন, বলতেন কিছু হয়নি তো, এত টেস্ট করাচ্ছিস কেন, এত নার্সিং হোমে নিচ্ছিস কেন? ওহ, সে কি যন্ত্রণা! তোলপাড় করা যন্ত্রণায় অসহায় চিৎকার করতেন। বলতাম কিচ্ছু হয়নি তোমার। শেষ দিকে প্রতিবাদ করতেন না, কেবল আমার দিকে চেয়ে থাকতেন। দূরে এসে চোখের জল মুছতাম। দেখলাম সব জিজ্ঞাসা থেমে গেল সেপ্টেম্বরের শেষ দুপুরে। তোমাকে যে সত্যি কথাটি বলা হলো না বাবা, বলতে পারলাম না, মারণ ক্যান্সার তোমাকে শেষ করে দিচ্ছে। ডাক্তার সময় বেঁধে দিয়েছেন। কিছুই যে বলতে পারলাম না বাবা। দিনের পর দিন কেবল মিথ্যে বলে গেলাম তোমায়। এই মিথ্যের জন্য তুমি আমায় ক্ষমা করো বাবা। মিথ্যের সেই বিরাট বোঝা বয়ে আজও চলেছি। কিছুতেই মাথা থেকে সে বোঝা নামাতে পারলাম না। দীপায়ন প্রামাণিক, গ্রাম কুঠিপাড়া, যমুনা কলোনি, জেলা উত্তর 24 পরগনা থেকে এই চিঠি পাঠিয়েছেন। আর এবারে গোপাল সামন্ত, তমলুক, পূর্ব মেদিনীপুর, আপনার চিঠি। দ্বিতীয় শ্রেণীতে শিশুদের রামকৃষ্ণ বইতে শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সত্যনিষ্ঠা নিয়ে পড়েছিলাম। জমিদার বলছেন, মিথ্যা সাক্ষী নাহি দিলে আমার হইয়া সব কাড়ি গ্রাম হতে দিব তাড়াইয়া। ক্ষুদিরাম বলেন, ভগবানেশ্বরী তাও সহিতে পারিব, তবু কিছুতেই মিথ্যা কহিতে নারিব। এখানে জমিদারের মিথ্যা কথা বলার জন্য চাপের কাছে নতি স্বীকার না করে সত্যের জন্য ভিটে মাটি ছাড়া হয়েছিলেন। ছবিতে এই দৃশ্য দেখে মনে হয়েছিল সত্যই সবার বড় এবং সত্যের প্রতি তীব্র আকর্ষণ জন্মেছিল। বাবাও প্রায়ই শেখাতেন, মিথ্যে কথা বলা পাপ, খুব প্রয়োজন না হলে মিথ্যে কথা বলবে না। একটা মিথ্যে কথা ঢাকা দেওয়ার জন্য হাজারো মিথ্যে কথার অবতারণা করতে হয়। তবে হ্যাঁ, কেবল নিজের জীবন সংশয় থেকে বাঁচতে বা কারো জীবন রক্ষা করতে মিথ্যে বলাটা দোষ বা পাপের নয়। পরবর্তীকালে দেখেছি সংসার জীবনে ও কর্মজীবনে শান্তি ও শাস্তি থেকে বাঁচতে অনেক ছোটখাটো মিথ্যার আশ্রয় নিতে হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীরা মিথ্যার আশ্রয় নিয়ে নিজের বা অন্যের প্রাণ বাঁচিয়ে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছিলেন। তবে এর মধ্যে ছিল না স্বার্থপরতা ও সংকীর্ণতা, ছিল দেশের মুক্তির জন্য এক অদম্য ইচ্ছা, ছিল দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তখন সেই মিথ্যাগুলো হয়ে উঠেছিল সত্যের চেয়ে অনেক বড় ও মহিমান্বিত। আমার মায়ের এক কাকা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আমরা ছোটবেলা মামা বাড়ি গেলে ওনার কাছে ছুটে যেতাম, কারণ উনি আমাদেরকে ওনার জীবনের বিভিন্ন ঘটনা শোনাতেন। স্বাধীনতা আন্দোলনের সময় কিভাবে রাত্রি কাটাতেন তার রোমহর্ষক বর্ণনা দিতেন। মিথ্যাকে আশ্রয় করে কিভাবে ব্রিটিশ পুলিশকে বোকা বানিয়ে বেঁচে গিয়েছিলেন সেই ঘটনাটাই বলবো। একদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে দাদুর পুরো বাড়ি ঘিরে ফেলল ব্রিটিশ পুলিশ। দুর্ভাগ্যবশত দাদু ওই দিন বাড়িতেই ছিলেন। পুলিশ বাড়িতে ঢুকে চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। না পেয়ে বাড়ির ছোট থেকে বড় সবাইকে জিজ্ঞেস করলো। সবাই বলল যে ও বাড়িতে নেই। এতে ওরা রেগে বাড়ির মাটির হাঁড়ি কলসি সব লাঠির আঘাতে ভেঙে দিল, সবকিছু তছনছ করতে লাগলো। দাদুর মা 90 বছরের বৃদ্ধা ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবু তো বাড়িতে নেই, কোথায় গেছে জানি না। ওদিকে দাদু লাল পাড় সাদা শাড়ি, হাতে শাঁখা আর কপালে সিঁদুর পরে ঘুমটা দিয়ে পুলিশের সামনে দিয়ে বেরিয়ে গেল।
আর মিথ্যার আশ্রয় নিয়ে এবারের মতো নিশ্চিত কারাবাস থেকে বেঁচে গিয়েছিলেন। এই মিথ্যা নিজের জন্য নয়, এ মিথ্যা দেশের মুক্তির জন্য। তাই এ মিথ্যা সত্যের চেয়েও মহৎ ও সুন্দর। এ মিথ্যা দীর্ঘজীবী হোক। বর্তমানে যেভাবে চারিদিকে মিথ্যার বেসাথী চলছে, তাতেও বলবো সত্যের জয় আসবেই একদিন। সত্যের জয় হোক। সত্যমেব জয়তে। গোপাল সামন্ত, তমলুক, পূর্ব মেদিনীপুর। সাধনা ঘোষ, মানকুণ্ডু, হুগলি। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত ছোট গল্প অগ্রদানী। গল্পের নায়ক পূর্ণ চক্রবর্তী চেহারায় এবং চরিত্রে সবার থেকে সম্পূর্ণ আলাদা একজন অত্যন্ত দরিদ্র ও লোভী মানুষ। তবে তার সন্তান সুখ ছিল, তার স্ত্রী নিখুঁত প্রসূতি। অন্যদিকে গ্রামের জমিদারের অতুল ঐশ্বর্য থাকলেও তিনি নিঃসন্তান। তার স্ত্রী 5টা সন্তানের জন্ম দিলেও জন্মের পরেই তারা মারা যায়। তার স্ত্রী আবার সন্তান সম্ভবা। এই সন্তান যেন জীবিত থাকে তার জন্য অনেক পূজা অর্চনা যজ্ঞের আয়োজন করা হয়। এখানকার প্রথা অনুযায়ী সুতিকা গৃহের দরজার বাইরে রাত্রে একজন ব্রাহ্মণকে উপস্থিত থাকতে হতো। এইবার চক্রবর্তীকে এই দায়িত্ব দেওয়া হয়। পূর্ণের পুণ্যে যদি জমিদারের সন্তান বেঁচে যায় তবে তাকে 10 বিঘা জমি ও প্রতিদিন সিংহ বাহিনী মায়ের 1 খালা প্রসাদ প্রদান করা হবে। পূর্ণের স্ত্রীও সেই সময় সন্তান সম্ভবা। তবু জমিদারের অনুরোধে পূর্ণ রাজি হয়ে যায়। কাকতালীয়ভাবে একই রাতে জমিদার গিন্নি এবং পূর্ণের স্ত্রী দুজনেই পুত্র সন্তানের জন্ম দেয়। প্রতিবারের মতো এবারেও পরের দিন রাত্রে জমিদার পুত্র মারা যায়। সেই মুহূর্তে চক্রবর্তীর মনে নিজের পুত্রকে জমিদারের সম্পত্তির মালিক করার বাসনা জাগে। সবাই তখন নিদ্রিত। সেই সুযোগে পূর্ণ মৃত বাচ্চাটিকে নিজের স্ত্রীর কাছে রেখে নিজের সন্তানকে মৃত বাচ্চার শয্যায় রেখে দেয়। বাচ্চার কান্নার শব্দে সবার ঘুম ভাঙে। জমিদার বাড়িতে আনন্দ উৎসব শুরু হয়। পূর্ণ চক্রবর্তী তার প্রাপ্য পেয়ে যায়। 25 বছর পরে গল্পের সমাপ্তি। সবাই জানল জমিদার পুত্রের মৃত্যু হয়েছে। আসল পিতাকে অগ্রদানী ব্রাহ্মণের আসনে বসে নিজের পুত্রের প্রেতাত্মাকে নিবেদিত পিণ্ড গ্রহণ করতে হলো। এর থেকে বড় শাস্তি আর হয় না। গল্পের শেষে একটা মিথ্যার এই ভয়ঙ্কর পরিণতি পাঠককে ভাবায়, কাঁদায়, বেদনাক্লিষ্ট করে। সাধনা ঘোষ, মানকুণ্ডু, হুগলি থেকে।